তো বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছিলাম ঘায়েলভি তার সঙ্গীদের নিয়ে জিও পরিবারের বাজারে হামলা করে। সেখানে জিও ইয়াং এবং ইয়ানের মধ্যে যুদ্ধ হয়, আর জিও ইয়াং তার মাস্টারের সাহায্যে তাকে আহত করে দেয়। অন্যদিকে জুন মেরে ফেলে লুসিকে, কারণ সে একটা নেশাদার ওষুধ বানাচ্ছিল যা জিও পরিবারের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারত। কিন্তু জেলেবির কাছে এখনও একটা প্ল্যান ছিল, তাই লেনু তার সঙ্গীদের নিয়ে ম্যাজিক্যাল মাউন্টেন থেকে র মেটেরিয়াল আনতে রওনা দেয়, আর তাকে থামাতে জিও ইয়াংও তার পিছু নেয়। এরপর ম্যাজিক্যাল মাউন্টেনের দৃশ্য দেখানো হয়, যেখানে জিও ইয়াং এক জায়গায় বসে মেডিটেশন করছিল। তাকে দূর থেকে একজন অপরিচিত কেউ দেখছিল, কিন্তু যখন জিও ইয়াং চোখ খোলে তখন সে সেখান থেকে পালিয়ে যায়। জিও ইয়াং ভাবে, এখানে আমি আমার শক্তি বাড়াতে পারি, কিন্তু এই ম্যাজিক্যাল মাউন্টেন খুবই বিপজ্জনক। তখন তার মাস্টার বলে, এখানে বেশিরভাগই লেভেল 1-এর শত্রু, তাই সে তোমাকে দেখে পালিয়ে গেছে। মাস্টার আরও বলেন, তুমি তোমার কিউই এনার্জি লেভেল 9 পর্যন্ত পৌঁছে গেছো, যা লেভেল 1 মাস্টারদের বিরুদ্ধে লড়ার জন্য যথেষ্ট, কিন্তু এখনও লেভেল 2 ও 3 মাস্টারদের সামনে টিকতে পারবে না। আমি সবসময় তোমার পাশে থাকতে পারবো না। তখন মাস্টার একটা তরবারি তাকে দেয়, যেটা অনেক ভারী ছিল। জিও ইয়াং সেটা দেখে খুব খুশি হয় এবং বলে, আপনি সত্যিকারের বেস্ট মাস্টার, এটা যেন একটা গুপ্তধন। কিন্তু তরবারিটা এত ভারী ছিল যে সে সেটা মাটিতে ফেলে দেয়। জিও ইয়াং জিজ্ঞেস করে, এই তরবারি এত বড় কেন? মাস্টার উত্তর দেয়, এই তরবারি তোমার রাগকে দমন করবে এবং তোমার ফিজিক্যাল স্ট্যান্ড বাড়াবে। যখন তুমি মাস্টার হয়ে যাবে, তখন আমি তোমাকে ফাইটিং স্কিলের একটা বিশেষ কৌশল শেখাবো, এবং তারপর তুমি এই তরবারির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবে। এবং মাস্টারকে ধন্যবাদ জানায়, কিন্তু সেখানেই সে নিচে পড়ে যায়। তারপর সে নিজের ফিজিক্যাল পাওয়ার বাড়ানোর জন্য ধারাবাহিক চেষ্টা চালাতে থাকে, যার জন্য সে একটানা চর্চা করতে থাকে। অবশেষে অনেক দিনের কষ্টের পর সে সেই বিশাল তলোয়ারটা ঠিকমতো তুলতে পারে এবং তা নিয়ে ছুটতে শুরু করে। এটা দেখে জিও ইয়াং তখন তার মাস্টারকে জিজ্ঞেস করে, এখন কি আপনার মনে হয় আমি জিয়ালিও ফুলকে হারাতে পারবো? মাস্টার বলেন, যদি এখানে দেওয়া তথ্য ঠিক হয় তাহলে ওরা এই উপত্যকা দিয়ে গেছে। জিও ইয়াং বলে, হতে পারে ওরা পথ পাল্টে ফেলেছে। এই সময় তারা একটা মেয়ের চিৎকার শুনতে পায়, যে কিছু বানর সদৃশ ম্যাজিক্যাল বিস্ট থেকে পালিয়েছিল। মাস্টার ব্যাখ্যা করেন, ওগুলো ফার্স্ট অর্ডার বিস্ট, যারা মেয়েদের হয়রানি করায় খুব পারদর্শী, তাই মেয়েরা বরং মরতেই পছন্দ করে। জিও ইয়াং তখন মেয়েটিকে বাঁচাতে এগিয়ে যায়। মেয়েটি নিচে পড়ে যায় এবং বিস্টগুলো তার দিকে ধেয়ে আসে। তখনই জিও ইয়াং নিজের শক্তি ব্যবহার করে ওদের আক্রমণ করে এবং দূরে ছুঁড়ে ফেলে। কিন্তু একটি বিস্ট আবারও মেয়েটির দিকে এগিয়ে আসে, তাই জিও ইয়াং তার ফায়ার ভ্যাকিউম পাম্প ব্যবহার করে ওটাকেও উড়িয়ে দেয়। এরপর মাস্টার এসে সেই বিস্টটিকে শেষ করে দেয়। এই ঘটনার ধাক্কায় মেয়েটি অজ্ঞান হওয়ার মতো অবস্থায় পৌঁছায়। জিও ইয়াং তাকে ধরতে যায়, কিন্তু মেয়েটি তাকে নিজের শত্রু মনে করে। সে জিও ইয়াংয়ের উপর এক ধরনের বিশেষ পাউডার দিয়ে আক্রমণ করে, যা মাস্টার জিও ইয়াংকে শ্বাস নিতে নিষেধ করে, এবং সেই পাউডার তার রিংয়ে নিয়ে নেয়। মেয়েটির নাম ছিল লিটল ফেয়ারি ডক্টর। জিও ইয়াং মেয়েটিকে বলে, আমি তোমার সাথে কিছু করব না। তারপর সে মেয়েটিকে নিচে রেখে দেয়। পরে আমরা দেখি দুজন একসাথে হেঁটে যাচ্ছে। জিও ইয়াং তাকে জিজ্ঞেস করে, তুমি একাই জঙ্গলে কি করছিলে? মেয়েটি উত্তর দেয়, আমি আমার গ্রুপের সঙ্গে ঔষধি গাছ কাটছিলাম, কিন্তু ভুলবশত আমি ওদের থেকে আলাদা হয়ে যাই। আমি একজন হিউম্যান ভিলেজার, আমার নাম হলো। জিও ইয়াং মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি যদি একজন ডাক্তার হও তাহলে নিশ্চয়ই জিয়ালির মেডিকেল গ্রুপ কোথায় আছে তা জানো? মেয়েটি উত্তর দেয়, আমাদের টিমের নাম হলো হার্বাল মেডিসিন টিম, কিন্তু যদি আমি তোমাকে লোকেশন জানিয়ে দিই তাহলে তুমি হয়তো আমাকে এই ভয়ানক জঙ্গলে একা ফেলে চলে যাবে। তাই সে শর্ত দেয়, প্রথমে আমাকে আমার গুরুর কাছে পৌঁছে দিতে হবে, তারপর আমি তোমাকে জিয়ালির মেডিকেল গ্রুপের তথ্য দিব। জিও ইয়াং প্রথমে ভাবে মেয়েটি হয়তো মিথ্যে বলছে। তখন মেয়েটি তাকে বোঝায়, আমাদের টিমকে জুলি লিড করে, সে একজন সেকেন্ড হ্যান্ড মাস্টার, আর আমাদের টিমে মাত্র 20 জন আছে। এই কথা শুনে জিও ইয়ানের সন্দেহ কেটে যায়। সে বলে, ঠিক আছে, আমি তোমাকে তোমার গ্রুপের কাছে নিয়ে যাব। এরপর গল্পে একটা নতুন জায়গা দেখানো হয়, ওয়ার্ল্ড মার্সিনারি গ্রুপের একটা স্টেশন। সেখানে কিছু হান্টার বিশ্রাম নিচ্ছিল, তাদের লিডার ছিল মলি। হঠাৎ খবর আছে যে দক্ষিণ দিক থেকে লেপার্ড টাইপের দানব আক্রমণ করতে আসছে। মলি তার সঙ্গীদের নিয়ে লড়াইয়ে যায়, কিন্তু অনেক হান্টার ভয় পেয়ে পালিয়ে যায়। জিও ইয়ান তখন ওই পথ দিয়ে যাচ্ছিল, আর সেই পরিস্থিতি দেখে তাদের সাহায্য করতে যায়। সে লেপার্ড বেস্টদের সঙ্গে লড়াই করে ও মেরে ফেলে। মলি ও তার সাথীরা এটা দেখে অবাক হয়ে যায়। লেপার্ড বেস্ট পালিয়ে যায় এবং মেয়েটি আহতদের চিকিৎসা করতে যায়। জিও ইয়ান তার সঙ্গে দুটো মৃত লেপার্ড বেস্ট নিয়ে আসে। সে মেয়েটিকে বলে, এই দুটো এখন তোমার।
জিওইয়ান তার মাস্টারকে জিজ্ঞেস করে, আমি এই ইমোশনাল দানবগুলো দিয়ে কি করব। মাস্টার তাকে বলে, এরা ফার্স্ট অর্ডার মাস্টার লেভেলের বেস্ট। যদি তোমার ভাগ্য ভালো হয় তাহলে তুমি এদের থেকে ম্যাজিক কোর পেতে পারো। আর মলি তাকে এই দানবগুলো দিয়েছে কারণ মার্সিনারি গ্রুপের নিয়ম আছে, যেইগুলোকে মারে সেগুলো তারই হয়। তুমি কি বলছো আমার কপাল খুলে গেছে, সময় এসেছে নিজের ভাগ্য আজমানোর? জিও 2টা বিস্টের মধ্যে থেকে ক্রিস্টাল খুঁজতে যায়। প্রথমটাই কিছু পায় না, কিন্তু দ্বিতীয়টার মধ্যে সে একটা রেয়ার জিনিস পেয়ে যায়। মাস্টার তখন বলে, এই জায়গাটা হলো অ্যামেজিং বিস্ট মাউন্টেন। এখানে অনেক জাদু জানোয়ার থাকে, তাই এখানকার ঔষধি উপাদানও খুব রিচ। অনেক সময় মেডিসিন আর মার্সিনারি দল এখানে এসে বিরল উপাদান খুঁজতে আসে। তবে কিছু মার্সিনারি লোভী হয়, তারা মেডিসিন দলকে বিশ্বাসঘাতকতা করে। এই জগতে দুর্বলরা সবসময় নিপীড়িত হয়, এটাই নিয়ম। এই সময় জিনা বলে, তোমার কপাল ভালো, তুমি ম্যাজিক কোর পেয়েছ। জিও উত্তর দেয়, তুমি এখন নিরাপদে আছো, এখন আমাকে বলো তোমার দলের লোকজন কোথায় আছে। তবে জিনা বলে, আমি এখনও নিরাপদ না, তুমি ম্যানুয়াল গ্রুপকে চেনো না, তাদের নেতা মলি ভালো মানুষ না, তুমি আমাকে আরও এক রাত রক্ষা করবে, কাল আমরা গ্রামে ফিরব, তখন আমি সব বলবো। জিও তখন বিরক্ত হয়, আমার হাতে সময় নেই, ওরা হয়তো এখনই পৌঁছে যাচ্ছে। জিনা বলে, তাদের এখনও শহরে পৌঁছাতে 2 দিন লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি ওরা এখনও পৌঁছায়নি। এরপর তারা একটা শর্টকাট পথ ধরে গ্রামমুখী হতে থাকে। পরদিন সকালে জিনা কিছু ঔষধি গাছ সংগ্রহ করছিল। জিও বলে, তুমি যদি ভবিষ্যতে একজন সত্যিকারের ফার্মাসিস্ট হতে চাও তাহলে এসব সম্পর্কে জানতে হবে। সে গাছ দেখায় যা পানি দিয়ে ভিজালে কাশি থেকে উপশম হয়। তবে জিও বলে, এইটা তো খুব সাধারণ গাছ, একটু ভালো কিছু দেখাও। তখন জিনা বলে, এই গাছটার নাম ওয়াংয়াং জিনো, এটা খুব রেয়ার, মেডিসিন রিফাইন করতে ব্যবহৃত হয়। জিও সেই গাছ থেকে টুকরা কাটতেই আলো বের হয়। মাস্টার বলে, এটা কমল স্টোন, খুব রেয়ার জিনিস, কপাল ভালো হলে অনেক উপকারে আসবে, এটা নিজের কাছে রেখে দাও, মলির চোখে না পড়ে। এরপর দেখা যায় মলি এসে জিওর সাথে কথা বলে, তুমি জিনার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করেছো, চাইলে আমাদের দলেও যোগ দিতে পারো, আমি তোমাকে ডেপুটি ক্যাপ্টেন বানাবো। জিও কিছু না বলে ভাবনায় পড়ে। জিনা তাকে চুপ থাকতে বলে এবং বলে, এই গুহার নিচে একটা গুপ্তধন আছে, তবে এখানে রক বিস্টের চিহ্ন পেয়েছি, আমি একা সাহস করিনি। জিও বলে, তুমি কি বলতে চাও? জিনা উত্তর দেয়, চলো একসাথে যাই, গুপ্তধন যা পাই তা ভাগ করে নেব। জিও বলে, না, আগে তুমি আমাকে তোমার দলের পথ দেখাও। জিনা রেগে যায়, তুমি এক রাত ধরে একই কথা বলে যাচ্ছ, আমার চিন্তা করছো না? জিও কোনো উত্তর দেয় না। জিনা এবার অনুরোধ করে, আমি কথা দিচ্ছি গুপ্তধনের পর আমি সব বলবো। জিও অবশেষে রাজি হয়। জিনা বলে, তুমি সামনে যাবে, আমি পেছনে থাকব। জিও রেগে গিয়ে বলে, আমি তো এমন কিছু করিনি। তারপর সে ওই মেয়েটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, তবে মেয়েটি লাফ দিয়ে জিওকে ধরে ফেলে। তারা দুজন একটি লতানো বটগাছ ধরে নিরাপদে নিচে নেমে আসে। তখন জিনা চিৎকার করে বলে, তুমি আমাকে ছুতে চাচ্ছিলে, তাই তুমি ইচ্ছে করে ধোঁকা দিয়েছ। এতেই ওদের মধ্যে উত্তেজনা বাড়ে। ঠিক তখনই ওর একটা দুহা দেখতে পায়। জিও সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত প্রজাতির সাপ তাকে বাইরে থেকেই ধরে ফেলে। এই সাপ আসলে সেই গুহার প্রহরী ছিল। তখন জিনা নিজের জীবন ঝুঁকিতে ফেলে সাপটার উপর আক্রমণ করে, কিন্তু তাতেও সাপটার কোনো ক্ষতি হয় না, বরং সে ওদের দুজনের দিকেই ভয়ঙ্করভাবে ছুটে আসে। এই অবস্থায় জিনা জিওকে ধরে ফেলে। জিও নিজের ফায়ার ভ্যাকিউম ফর্ম ব্যবহার করে এবং পুরো শক্তি নিয়ন্ত্রণ করে সাপটাকে নিচের খাদে ফেলে দেয়। এরপর সে জিনাকে নিয়ে আবার গুহার কাছে ফিরে আসে। জিনা গুহার ভেতর ঢুকে দেখে ভিতর একেবারে অন্ধকার। সে বলে, এটা কোনো সাধারণ গুহা না, তার এক অদ্ভুত প্রাচীর দেখতে পায়। জিওর মাস্টার তখন বলে, এই দেয়ালের পেছনে নিশ্চয়ই কোনো গোপন চেম্বার আছে। তারা যখন এক পাথরে হাত দেয় তখন সেই দরজা খুলে যায়। ভেতরে দেখা যায় একটা কঙ্কাল পড়ে আছে, আর চারদিকে অনেক দামি খাজানা ছড়িয়ে আছে। তারা দেখে কিছু স্পিড ফিল্ম গ্রাস আছে। এটি ছিল এক বরফের মতো গঠনের মেডিসিনাল প্ল্যান্ট। জিওর মাস্টার বলে, তোমাকে এটা অবশ্যই নিতে হবে, এটা খুবই মূল্যবান। জিনা তখন খুশি হয়ে এগিয়ে যায় ও খাজানা সংগ্রহ করতে শুরু করে। তখন জিও তাকে থামিয়ে বলে, আগে আমাদের আলোচনা করতে হবে যে এই গুহার জিনিসগুলো আমরা কিভাবে ভাগ করব। তারা দেখে সেখানে 3 রকমের বড় খাজানা রয়েছে। জিনা তখন বলে, তুমি আমাকে এই জিনিসগুলো খুঁজে পেতে সাহায্য করেছো, তুমি আগে ঠিক করো তুমি কোনটা নিতে চাও। জিও বলে,
আমি শুধু মেডিসিনাল প্ল্যানটাই নেব, তুমি যেটা চাও সেটা নিতে পারো, আর বাকি জিনিস আমরা সমানভাবে ভাগ করে নেব। জিনা বলে, তোমার দৃষ্টিভঙ্গি সত্যি ভালো, তুমি সবচেয়ে ভালো জিনিসটাই বেছে নিয়েছো। এরপর সে বলে, এখন আমাদের এই খাজানার বক্সগুলো খুলতে হবে, তার জন্য চাবিগুলো খুঁজতে হবে। তারা চারপাশে চাবির খোঁজে ঘুরে বেড়াতে থাকে। সে বুঝতে পারে যে এই গুহাটির মালিক একজন গবেষক হবে। তখনই সে দেখে কঙ্কালের হাতে কিছু চাবি এবং কাগজপত্র রয়েছে। সেগুলো বাইরে বের করে আনে এবং এগুলো জিনকে দেখিয়ে বলে, দেখো আমি চাবিগুলো পেয়ে গেছি। জিন তখন ওর কাছে এসে বলে, তাড়াতাড়ি এই বক্সগুলো খোলো। জিও যখন প্রথম বক্সটি খোলে, সেখানে একটি স্ক্রল পাওয়া যায় যাতে একটি শক্তিশালী বিষ গাছ সম্পর্কে লেখা ছিল। জিন বলে, নিশ্চয়ই এই গুহার মালিক একজন বিষ বিশেষজ্ঞ ছিল, ফার্মাকোলজি আর টক্সিকোলজির সঙ্গে এর সম্পর্ক রয়েছে, তাই এই স্ক্রলটা আমার জন্য খুব দরকার। আর তুমি বাকি বক্স থেকে তোমার দরকারি জিনিস নিতে পারো, আমি এখন বাচ্চা না, আমি নিজের সিদ্ধান্ত নিতে পারি। এরপর সে দ্বিতীয় বক্সটি খোলে, সেখানে আরেকটি স্ক্রল ছিল যাতে অ্যাডভান্সড লাইট স্কিল সম্পর্কিত লেখা ছিল। এটা এক ধরনের কৌশল যা জিয়ান বলে, এটা আমার জন্য একেবারে উপযুক্ত, তাই আমি এটাকে রাখবো। এরপর সে একটা অদ্ভুত গ্যাসের আওয়াজ শুনতে পায়, কারণ মুলি তার সঙ্গীদের নিয়ে সেই গুহায় এসে পৌঁছেছিল এবং সেও সেই গুপ্তধনের মালিক হতে চাইছিল। তখন সে বলে, জিন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এই খাজানার কাছে নিয়ে এলে। আর সে জিয়ানকে বলে, তুমি এখনও চাইলে আমার গ্রুপে যোগ দিতে পারো, এর বিনিময়ে তুমি খাজানার অংশ এবং জিনকেও আমাকে দিয়ে দাও। এরপর সে হেসে ওঠে। জিয়ান তখন জিনকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু মুলি তার সঙ্গীদের পাঠায় তাদের ধরতে এবং আদেশ দেয়, খাজানা নিয়ে নাও, তারপর ওদের মেরে ফেলো। সবাই তখন জিয়ান এবং জিনকে ধাওয়া করতে শুরু করে। জিন তখন তার আগুনের শক্তি ব্যবহার করে পাহাড়ে থাকা সব গাছকে জ্বালিয়ে দেয়, যাতে মুলির লোকেরা কিছুই দেখতে না পায়। জিয়ান তখন জিনকে নিয়ে গুহা থেকে বের হতে থাকে, কিন্তু বাইরে মুলি তাদের জন্য অপেক্ষা করছিল। তুমি কি এই সুন্দর মেয়েটাকেই বেছে নিয়েছো আমাদের ফেলে? এই কথা বলে মুলি সেই বিশেষ বক্সটি অ্যাক্টিভেট করে। তখন জিয়ান বলে, তোমার এই যোজনাটা খুবই নিম্নমানের, এটা দিয়ে আমাকে আটকানো যাবে না। এরপর জিয়ান আক্রমণ করে, কিন্তু মুলি পাল্টা আক্রমণ করে ওকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। জিয়ান আবারও উঠে এসে লড়াইয়ের চেষ্টা করে, কিন্তু আবারও নিচে ফেলে দেওয়া হয়। তবুও সে হাল ছাড়ে না এবং ওপরের দিক থেকে আক্রমণ করতে যায়। তখন জিয়ান একটি শক্তিশালী কৌশল দিয়ে জায়গাটাকে ব্লক করে দেয়, ফলে তারা দুজনেই নিচে পড়ে যায়। মুলি একটা খাড়া পাথরের কিনারায় ঝুলে যায় এবং আহত অবস্থায় জিনের পাশে পড়ে যায়। এরপর জিন একটা বিশাল ঈগলকে ডেকে আনে এবং জিয়ানের সাথে ঈগলে উঠে পালিয়ে যায়। মুলি তার সঙ্গীদের আদেশ দেয় তাদের থামাতে, কিন্তু তারা কিছুই করতে পারে না, আর জিন ও জিয়ান নিরাপদে পালিয়ে যায়। পরবর্তীতে জিয়ান যখন চোখ খোলে, দেখে জিন তার সঙ্গীদের সঙ্গে তার সামনে দাঁড়িয়ে আছে। জিয়ান ভয় পায় এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু সবাই হেসে ওঠে। তখন জিন বলে, তুমি নিরাপদ আছো, এখন আশেপাশে কোনো মেশিনারি গ্রুপ নেই, আমি এখন আমার দলের সাথে আছি, তাই মুলি আর আমার ওপর হামলা করার সাহস করবে না। এরপর সে বলে, সময় হয়ে গেছে, এখন তোমাকে জেলি মেডিসিন গ্রুপের রুট সম্পর্কে কিছু বলতে হবে। তখন জিন বলে, আমার হাতে সময় নেই, আমাকে আমার গ্রামে ফিরতে হবে। সে বিদায় নিয়ে চলে যায়। জিয়ান এতে একটু অস্থির হয়ে পড়ে। এমন সময় সে একটা চিঠি পায় যেটা জিন রেখে গিয়েছিল। তাতে লেখা ছিল যে জেলি মেডিসিন গ্রুপ তাদের রুট পরিবর্তন করেছে এবং নতুন র মেটেরিয়াল কেনার জন্য অন্য পথে যাচ্ছে। এই ম্যাপ অনুযায়ী যেতে তাদের কিছুটা সময় লাগবে, তাই তারা পরশুদিন পৌঁছবে। জিয়ান হতাশভাবে বলে, কিন্তু সে তো ইতিমধ্যেই চলে গেছে। এরপর আমরা দৃশ্য বদলে দেখি জিয়ান ম্যাজিক বিস্ট মাউন্টেনের একটি জলপ্রপাতের সামনে ধ্যান করছে। তখন তার মাস্টার এসে বলে, আমি এটা তোমার জন্য খুঁজে এনেছি, এখন তুমি এটা ব্যবহার করতে পারো। সে একটি বিশেষ গাছের ফল তুলে দেয় এবং সেটার প্রভাবে জিয়ানের শক্তি আগের চেয়েও অনেক বেড়ে গেছে। এখন সে 2 স্টার ফাইটার হয়ে গেছে। সে বিস্মিত হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? জায়ালির টিমের সমস্যা মিটে গেলে আমি তোমাকে সব বিস্তারিত বুঝিয়ে দেব। আর তুমি যে স্ক্রোলের কিছু অংশ চুরি করেছিলে সেটা আমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি, কারণ আমার জানা নেই, কিন্তু এটা সম্ভবত একটি বিরল ধন।
এর লেখাগুলো যখন হাতে নিলাম তখন লুর নজর পড়ে স্টোলে আঁকা একটি চিহ্নে। জিয়াওয়ান বলে, এটা হলো পিউরিফাইং লোটাস ডিমন ফ্লেমের চিহ্ন। সম্ভবত এটি সেই ফাইনাল ডিমন ফ্লেমের মানচিত্রেরই একটি টুকরো। জিয়াওয়ান প্রশ্ন করে, পিউরিফাইং লোটাস ডিমন ফ্লেমটা আবার কি? মাস্টার বলে, এটা এক ভিন্ন ধরনের আগুন, যেটা ফ্লেম লিস্টে 3য় স্থানে আছে। এই পৃথিবীতে কিছু অদ্ভুত ফ্লেমস আছে, আর এটি তাদের মধ্যে অন্যতম। তবে আমার শক্তি অনুযায়ী আমি মাত্র 11 নম্বর স্থানে থাকা ফলিং হার্ট ফ্লেমই শোষণ করতে পারি। জিয়াওয়ান প্রশ্ন করে, আপনি কি সেই সাদা আগুনের কথা বলছেন যেটা রিফাইনিংয়ের সময় ব্যবহার করেছিলেন? মাস্টার বলে, তুমি ঠিক ধরেছ, আর বাস্তবে তোমার ভাগ্যেই এমন জাদু লেখা আছে। এনার্জি একদম পানির মতো শরীরের ভেতর প্রবাহিত হয়, আর যখন সংকটজনক মুহূর্ত আসে তখন এই শক্তি ঝর্ণায় রূপ নেয় এবং একজন ব্যক্তিকে পুনরায় জীবিত করে তোলে। তাহলে কি এটা বোঝানো হচ্ছে যে মূল্যর সঙ্গে লড়াইয়ের কারণেই ঘটনাটা ঘটেছে? জিয়াও ইয়ান বলে, আমি এখন থেকেই বার্নিং প্র্যাকটিস শেখার প্রথম ধাপ শুরু করব। এরপর সে মেডিটেশন শুরু করে এবং কাল্টিভেশন করতে বসে যায়। এবং এখানেই এই পর্ব শেষ হয়। তো বন্ধুরা, একটু দাঁড়াও। ব্যাটল থ্রু দ্য হেভেন্সের অনেকগুলো সিজন আর অধ্যায় আছে। আমি জানি তোমাদের অনেকেই হয়তো ইতিমধ্যেই অনেক অংশ দেখে ফেলেছ, আর যারা এখনো দেখোনি, চিন্তা করো না, আমি পুরো ব্যাটল থ্রু দ্য হেভেন্স এক্সপ্লেইন করে দেব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখন শোনো আসল কথা। আমি একটা নভেল কিনেছি, যেটা বর্তমান সিজনের 3 সিজন আগেই লেখা। মানে এখন যে সিজনটা চলছে তারপরে আরও 3টা সিজন আসবে, আর সেই কনফার্ম কাহিনী আমার কাছে আগেই চলে এসেছে। তোমরা যদি মাত্র একজন মানুষও এই নিয়ে কমেন্ট করো, আমি সাথে সাথে ওই ভবিষ্যতের সিজনের কাজ শুরু করে দেব। তবে চিন্তা করো না, এখন যেটা চলছে সেটা আগের মতোই চলবে, বন্ধ হবে না। আর ভাই শুনো, আমি ইউটিউবে একদম নতুন। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেশন দেয়। সবার জন্য দোয়া রইল। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, যদি তোমরা এর পরের অংশ দ্রুত দেখতে চাও তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।